পেজ 209 সামুদ্রিক প্রাণীদের অসমোরেগুলেশন সংক্রান্ত সমস্যা ও সমাধান। 3টে কলম। সামুদ্রিক প্রাণীর প্রকার, সমস্যা, সমাধান। প্রথমটা একটু ছোট আর বাকি দুটো সমান। সামুদ্রিক প্রাণীর প্রকার। 1 নম্বর, সামুদ্রিক টিলিয়স্ট জাতীয় মাছ। টিলিয়স্ট। সমস্যা। 1 নম্বর, এই জাতীয় মাছেদের দেহ থেকে ফুলকা, অন্ত্র এবং ত্বকের মাধ্যমে জল বের হয়ে যায়। 2 নম্বর, কতিপয় মাছের ফুলকা এবং গলবিলীয় পর্দার দ্বারা বিভিন্ন আয়ন দেহে প্রবেশ করে। সমাধান। 1 নম্বর, উক্ত সমস্যাগুলি সমাধানে টিলিয়স্ট জাতীয় মাছেদের ত্বক পুরু হয় এবং ত্বকের ওপরে আঁশ ও শ্লেষ্মাঝিল্লি দেহ থেকে জলের নিমজ্জন রোধ করে। 2 নম্বর, এই সকল মাছেদের ফুলকায় অবস্থিত ক্লোরাইড কোষ ব্র্যাকেটে Na+ এবং Cl- ব্র্যাকেটে আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে নির্গত করে। 2 নম্বর, সামুদ্রিক তরুণাস্থিযুক্ত মাছের অসমোরেগুলেশন। সমস্যা। 1 নম্বর, এই সকল মাছেদের দেহে ইউরিয়া এবং TMAO প্রচুর পরিমাণে উপস্থিত থাকায় এদের কলারসের ঘনত্ব সমুদ্রের জলের তুলনায় কিছুটা হাইপারটোনিক হয়। ফলস্বরূপ সামুদ্রিক জল অভিস্রবণ পদ্ধতিতে দেহের মধ্যে প্রবেশ করে। সমাধান। তরুণাস্থি মাছেদের এই সমস্যার সমাধানের জন্য মলাশয়ে উপস্থিত রেকটাল গ্রন্থি থেকে ব্র্যাকেটে NaCl নিঃসরণ করে চারপাশে জলের ঘনত্ব সামান্য বাড়িয়ে নিজের দেহের কলারসের ঘনত্বের সঙ্গে আইসোটোনিক বা সমসারক করে তোলে। 3 নম্বর, সামুদ্রিক উভচর সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর অসমোরেগুলেশন। সমস্যা। উক্ত সামুদ্রিক প্রাণীগুলির সমুদ্রের জলে দীর্ঘদিন থাকাকালীন গ্রাসনালী বা অন্ননালী এবং মূত্রাশয়ের মাধ্যমে জল শোষণ করে থাকে। এছাড়া মূত্র এবং ঘর্মের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত লবণ নিঃসরণ করে থাকে। সমাধান। 1 নম্বর, সামুদ্রিক উভচর প্রাণীরা ভিজে ত্বকের মাধ্যমে সক্রিয় পদ্ধতিতে লবণ দেহ থেকে নির্গত করে থাকে। 2 নম্বর, সামুদ্রিক সরীসৃপেরা নাকের কাছে অবস্থিত লবণ গ্রন্থি বা নাসিকা গ্রন্থির সাহায্যে জলজ পরিবেশে লবণ পরিত্যাগ করে। 3 নম্বর, সামুদ্রিক পাখিরা নাকে উপস্থিত লবণ গ্রন্থি বা সুপ্রা অরবিটাল গ্রন্থির সাহায্যে অতি ঘন লবণ পরিত্যাগ করে। 4 সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা অধিক ঘন মূত্রের মাধ্যমে লবণ পরিত্যাগ করে উক্ত সমস্যার সমাধান করে। নেক্সট, সাবহেডিং বৃক্কের কার্যাবলী নিয়ামন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন, অ্যান্টি নাইট্রিউরেটিক উপাদান, ADH এবং ডায়াবেটিস ইনসিপিডাস।
ব্র্যাকেটে রেগুলেশন অফ কিডনি ফাংশন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন, কমা RENIN-ANGIOTENSIN, angiotensin, comma anti-natriuretic factor, ADH, and diabetes insipidus. Juxtaglomerular apparatus, juxta বর্গের জ আকার, কয় দন্তের স, টয় আকার, JGA। ম্যালপিজিয়ান কণিকার ভাস্কুলার মেরুর কাছে অবস্থিত দূরসংবর্ত নালিকার ম্যাসকুলার ডেন্সা, কমা অন্তর্মুখী উপধমনীর জাক্সটাগ্লোমেরুলার কোষ এবং অন্তর্মুখী ও বহির্মুখী উপধমনীর দ্বারা সৃষ্ট কৌণিক অঞ্চলে অবস্থিত ল্যাসিস কোষের সমন্বয়ে গঠিত রক্ষণশীল দেহাংশকে জাক্সটাগ্লোমেরুলার যন্ত্র বলে। পেজ 210। আবার ওই রকম কলম, কোষের নাম, না 4টে কলম, কোষের নাম, অবস্থান, নিঃসৃত হরমোন, কাজ। কাজটা একটু বড়, কাজের কলমটা। কোষের নাম জাক্সটাগ্লোমেরুলার কোষ, JGC। অবস্থান অন্তর্মুখী ও বহির্মুখী ধমনীর প্রাচীরে অবস্থিত। নিঃসৃত হরমোন রেনিন। কাজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমে কাজ করে থাকে। নেক্সট, কোষের নাম ম্যাকুলার ডেন্সা কোষ। অবস্থান গ্লোমেরুলার ভাস্কুলার প্রান্তে দূরসংবর্ত নালিকায় অবস্থিত কোষ সমূহ। নিঃসৃত হরমোন রেনিন। কাজ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যান্ডোস্টেরন RAAS ব্র্যাকেটে সিস্টেমে কাজ করে। তারপরে কোষের নামে আছে ল্যাসিস কোষ। অবস্থান অন্তর্মুখী ও বহির্মুখী ধমনীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। নিঃসৃত হরমোন রেনিন ও এরিথ্রোজেনিন। কাজ বৃক্কের জলসাম্য রক্ষা ও রক্তের অভিস্রবণ চাপ স্বাভাবিক রাখা। এরপরে সাবহেডিং রেনিন ও অ্যাঞ্জিওটেনসিনের ভূমিকা। জাক্সটাগ্লোমেরুলার যন্ত্রের ক্ষরণ, অ্যারোমার্ক দিয়ে তার নিচে রক্তে রেনিন ব্র্যাকেটে RENIN, তার তলায় লেখা, বাঁদিকে লেখা যকৃৎ থেকে আগত অ্যাঞ্জিওটেনসিনোজেন। তারপরে অ্যারোমার্ক, সোজা অ্যারোমার্ক দিয়ে অ্যাঞ্জিওটেনসিনোজেন 2, রোমান লেটার 2। তো ওইখান থেকেই, ওই লাইন থেকেই অ্যারোমার্ক, 3টে অ্যারোমার্ক। প্রথমটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ, অ্যালডোস্টেরন। দ্বিতীয় অ্যারোমার্কের তলায় হৃৎস্পন্দনের হার বৃদ্ধি। তৃতীয় অ্যারোমার্কের তলায় ধমনীর সংকোচন। ধমনীর সংকোচন থেকে আরেকটা অ্যারোমার্ক গেছে, তাতে একটা বক্সে লেখা অতি পরিস্রাবণ পদ্ধতির বৃদ্ধি। তার নিচে বৃক্কীয় নালিকায় H2O এবং Na+ শোষণ বৃদ্ধি। তারপরে অ্যারোমার্ক রক্তচাপ বৃদ্ধি।
তারপরে সাবহেডিং অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড ANP এবং ভেসোপ্রেসিন ADH এর ভূমিকা। দুটো বক্স করে দেওয়া আছে, একটাতে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইডের ভূমিকা, অন্যটিতে ভেসোপ্রেসিন ADH ব্র্যাকেটে এর ভূমিকা। প্রথমটার তলায় অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইডের ভূমিকা। 1 নম্বর, উচ্চ রক্তচাপ কালে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াম থেকে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর নির্গত হয়। 2 নম্বর, ANF হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। ANF এর প্রভাব অ্যালডোস্টেরনের প্রভাবের বিপরীত। এটি Na+ ও জলের পুনঃশোষণে বাধা দেয়। 3 নম্বর, ANF লিখেছে কেন, পি হবে তো। মূত্র উৎপাদন বৃদ্ধি করে ও Na+ এর নির্গমন বৃদ্ধি করে এবং রক্তের আয়তন ও চাপ হ্রাস করে। এবারে ভেসোপ্রেসিন ADH এর ভূমিকা। 1 নম্বর, রক্তের অভিস্রবণ চাপের হ্রাস বৃদ্ধি ঘটায়, হ্রাস-বৃদ্ধি। 2 নম্বর, সংগ্রাহী নালিকা DCT ডিস্ট্যান্ট কালেক্টিং টিউবুল হবে তে জলের ভেদ্যতার হ্রাস বৃদ্ধি ঘটায়। 3 নম্বর, রক্তের অভিস্রবণ চাপের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে স্বাভাবিক করে। 4 নম্বর, মূত্রের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটায়। এরপরে ডায়াবেটিস ইনসিপিডাস DIABETES INSIPIDUS হাইপোথ্যালামাসের ত্রুটির দরুন বা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির নিষ্ক্রিয়তার বা ক্ষয়জনিত কারণে তা থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের ADH ক্ষরণ কম হলে বা আদৌ না ঘটলে যে অস্বাভাবিকতার সৃষ্টি হয় তাকে ডায়াবেটিস ইনসিপিডাস বলে। কারণ 1 নম্বর, হাইপোথ্যালামাসে সুপ্রাঅপটিক নিউক্লিয়াসের কাজ না করা। 2 নম্বর, পশ্চাৎ পিটুইটারি বিনষ্ট হওয়া। 3 নম্বর, বৃক্কের ত্রুটির জন্য ADH এর স্বাভাবিক কাজ না হওয়া। লক্ষণ: 1 নম্বর, মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে নকচুরিয়া লক্ষ্য করা যায়। 2 নম্বর, মূত্রের আপেক্ষিক গুরুত্ব কমে যায়। 3 নম্বর, তৃষ্ণা এবং জলপানের প্রবণতা বেড়ে যায়, যা পলিডিপসিয়া নামে পরিচিত। নেক্সট পেজ 211। ডায়াবেটিস ইনসিপিডাস রোগের অন্যান্য লক্ষণগুলি। রোগ লক্ষণ করে 6টা দিয়েছে: এনসুরিয়া, নকচুরিয়া, পলিডিপসিয়া, পলিইউরিয়া, ডিহাইড্রেশন, এনুরেসিস। এই 6টা রোগ লক্ষণ দিয়েছে। এরপরে টপিক 2, ইউরিন নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল কম্পোজিশন ব্র্যাকেটে মূত্রের স্বাভাবিক ও অস্বাভাবিক উপাদান। মূত্রের উপাদান একটা বড় কলম, তাতে উপাদান সমূহ, আর একটা ছোট কলম, রেচনের পরিমাণ / দিন পার ডে।
উপাদানসমূহ। 1 নম্বর আয়তন 800 to 2500 মিলিলিটার রেচনের পরিমাণ। 2 নম্বর পিএইচ 4.8 to 7.5 মিলিলিটার। 3 নম্বর আপেক্ষিক গুরুত্ব 1.001 থেকে 1.040 মিলিলিটার। 4 নম্বর রাসায়নিক উপাদান। 1 নম্বর অজৈব পদার্থ এ সোডিয়াম 6 গ্রাম, বি পটাশিয়াম 2 to 3 গ্রাম, সি ক্যালসিয়াম 0.2 গ্রাম, ডি ম্যাগনেসিয়াম 0.1 to 0.2 গ্রাম, ই ফসফেট 1.7 গ্রাম, এফ সালফেট 0.8 গ্রাম to 1.3 গ্রাম। 2 নম্বর জৈব পদার্থ এ ইউরিয়া 20 to 30 গ্রাম, বি ইউরিক অ্যাসিড 0.5 to 0.8 গ্রাম, সি ক্রিয়েটিনিন 1.2 to 1.7 গ্রাম, অক্সালিক অ্যাসিড 0.015 গ্রাম, হিপিউরিক অ্যাসিড 0.6 গ্রাম। এফ ভিটামিন, হরমোন, এনজাইম স্বল্প পরিমাণ। 5 নম্বর অন্যান্য পদার্থ মূত্রের মধ্যে রঞ্জক, শ্লেষ্মা, আবরণী কলা ও মৃত ডব্লিউবিসি পাওয়া যায়। পরিমাণ হচ্ছে স্বল্প পরিমাণ। রেচনে অন্যান্য সাহায্যকারী অঙ্গের ভূমিকা। রোল অফ আদার অর্গানস ইন এক্সক্রিয়েশন। মানবদেহের রেচনতন্ত্রের অন্তর্গত নয়, অথচ রেচনে সাহায্যকারী অঙ্গগুলিকে আনুষঙ্গিক রেচন অঙ্গ বলে। নিচে মানবদেহের আনুষঙ্গিক রেচন অঙ্গগুলির সংক্ষিপ্ত বর্ণনা ছকের সাহায্যে উপস্থাপিত করা হলো। আনুষঙ্গিক রেচন অঙ্গ আর রেচনে ভূমিকা, এটা বড় কলম, আনুষঙ্গিক রেচন অঙ্গটা ছোট। 1 ত্বক স্কিন ব্র্যাকেটে। রেচনে ভূমিকা এ ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি থেকে নিঃসৃত ঘামের মধ্যে দিয়ে ইউরিয়া এবং অ্যামোনিয়া নির্গত হয়। 2 সিবেসিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত সিবামের মধ্য দিয়ে অল্প পরিমাণে কোলেস্টেরল, লেসিথিন, ফ্যাটি অ্যাসিড এবং হাইড্রোকার্বন রেচিত হয়ে থাকে। পেজ 212 এলাম, আবার দুটো কলম একই, আনুষঙ্গিক রেচন অঙ্গ আর রেচনে ভূমিকা। 2 নম্বর যকৃৎ লিভার এ ভূমিকা পড়ছি। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, যা বৃক্কের মাধ্যমে দেহের বাইরে আসে। বি যকৃতে হিমোগ্লোবিন বিনষ্ট হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন ও লেসিথিন উৎপন্ন হয়, যা রেচন পদার্থ হিসেবে বৃক্কের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। 3 নম্বর ফুসফুস লাংস এ কোষের বিপাকজাত দূষিত পদার্থ হিসেবে CO2 কে ফুসফুস দেহ থেকে নির্গত করে। বি অতিরিক্ত জল বাষ্পাকারে ফুসফুস থেকে নির্গত হয়ে থাকে। 4 বৃহদন্ত্র লার্জ ইন্টেস্টাইন এ ভূমিকা এ অন্ত্রের অন্তঃ আবরণীয় কোষে উৎপন্ন লোহা, ক্যালসিয়াম এবং অন্যান্য অজৈব লবণগুলি ব্যাপন পদ্ধতিতে বৃহদন্ত্রে প্রবেশ করে এবং মলের সাহায্যে দেহ থেকে নির্গত হয়। 4
যকৃৎ এবং লালাগ্রন্থি থেকে নির্গত রেচন পদার্থগুলি দেহ থেকে বের হয় বৃহদন্ত্রের মাধ্যমে। 5. লালাগ্রন্থি স্যালাইভারি গ্ল্যান্ডস ব্র্যাকেটে। রেচনী ভূমিকা। এ মানবদেহের 3 জোড়া লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালার মধ্য দিয়ে সামান্য পরিমাণে ইউরিয়া, আয়োডাইড, থায়োসায়ানেট রেচিত হয়। বৃক্কের ব্যাধিসমূহ। ইউরেমিয়া, রেনাল ফেলিওর, রেনাল ক্যালকুলি ও নেফ্রাইটিস ব্র্যাকেটে ডিসঅর্ডার্স। ইউরেমিয়া, URAEMIA, রেনাল ফেলিওর, রেনাল ক্যালকুলি, CALCULI, নেফ্রাইটিস। মানবদেহের রেচনতন্ত্রের কয়েকটি রোগের নাম। 1. ইউরেমিয়া। 2. রেনাল ক্যালকুলি। 3. আলকাপ্টোনিউরিয়া। 4. কিডনি ফেলিওর। 5. গ্লোমেরুলার নেফ্রাইটিস। 6. নেফ্রাইটিস। 7. সিস্টিনিউরিয়া। 8. কিটোসুরিয়া। 9. কিটোনুরিয়া। 10. ডায়াবেটিস ইনসিপিডাস। 11. উইলমস টিউমার, WILMS প্রভৃতি। ছকের সাহায্যে রেচনতন্ত্রের কয়েকটি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার উল্লেখ করা হলো। রোগের নাম, কারণ, লক্ষণসমূহ, প্রতিকার। রোগের নামটা একটু ছোট কলম, বাকি সব একই সাইজের। রোগের নাম। প্রথম, ইউরেমিয়া। URAEMIA। কারণ, বৃক্ক সঠিক কাজ না করায় এবং ইউরিয়া নির্গমন না হওয়ায় রক্তে অতিরিক্ত ইউরিয়া এবং নাইট্রোজেন মুক্ত বর্জ্য পদার্থের উপস্থিতিজনিত রোগকে ইউরেমিয়া বলে। নাইট্রোজেন মুক্ত নাকি নাইট্রোজেন যুক্ত হবে? লক্ষণসমূহ। 1 নম্বর, মূত্রে ইউরিয়া নির্গত হয় না। 2. ঘামে দুর্গন্ধ হয়। 3. রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়। 4. ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা যায়। 5. ইডিমা দেখা যায়। প্রতিকার। 1 নম্বর, ডাইউরেসিক পদ্ধতির দ্বারা চিকিৎসা করা। 2 নম্বর, হিমোডায়ালিসিস করা। রোগের নাম নাম্বার 2, রেনাল ফেলিওর। RENAL ফেলিওর। কারণ, অত্যন্ত বিষাক্ত পদার্থ রক্তের মাধ্যমে বৃক্কে প্রবেশ করলে বৃক্ক সেগুলিকে পরিশ্রুত করতে অক্ষম হয়, ফলে এই রোগের সৃষ্টি হয়। লক্ষণসমূহ। বৃক্কের কাজের হ্রাস ঘটে। 2. ক্রনিক কিডনি ফেলিওর ঘটে। 3. পর্যাপ্ত পটাশিয়াম আয়ন K+ সৃষ্টির ফলে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকে। 4. অনেক ক্ষেত্রে বৃক্কের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রতিকার। 1. নির্দিষ্ট সময়ে চিকিৎসা করানো প্রয়োজন। 2. হিমোডায়ালিসিস করানো। 3. প্রয়োজনে শল্য চিকিৎসার সাহায্য নেওয়া। পৃষ্ঠা 213। আবার একই কলম, রোগের নাম, কারণ, লক্ষণসমূহ, প্রতিকার। রোগের নাম 3 নম্বর, এটা রেনাল ক্যালকুলি। কারণ, বৃক্কের রেচন নালিকায় পাথরের অধক্ষেপ পড়ার জন্য ওই রোগের সৃষ্টি হয়।
লক্ষণসমূহ: 1 নম্বর, তীব্র যন্ত্রণা অনুভূত হয়। 2, নেফ্রনের কাজে বিঘ্ন ঘটে, ফলে মূত্র উৎপাদন পদ্ধতির ব্যাঘাত ঘটে। প্রতিকার: 1 নম্বর, পাথরগুলিকে লিথোট্রপসি দ্বারা চূর্ণ করে দেওয়া। 2, প্রয়োজনে শল্য চিকিৎসার সাহায্য নেওয়া। 4 নম্বর, নেফ্রাইটিস, NEPHRITIS। কারণ: সাধারণত বৃক্কে ব্যাকটেরিয়ার সংক্রমণ, গ্লোমেরুলার অংশের ক্যাপিলারি লুপ ক্ষতিগ্রস্ত হওয়া প্রভৃতি কারণে এই রোগের সৃষ্টি হয়। লক্ষণসমূহ: 1, মূত্রের গাঢ়ত্ব হ্রাস পায়। 2, যন্ত্রণাদায়ক মূত্রত্যাগ। 3, কোমরে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। 4, অনেক ক্ষেত্রে জ্বর আসে। প্রতিকার: 1, পর্যাপ্ত পরিমাণে জলপান করা। 2, বেশি প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ। 3, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন। টপিক 3, ডায়ালিসিস অ্যান্ড আর্টিফিশিয়াল কিডনি, ঝিল্লি বিশ্লেষণ এবং কৃত্রিম বৃক্ক। ডায়ালিসিস, DIALYSIS, যে বিশেষ পদ্ধতিতে কোনো অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কোলয়েড থেকে কেলাস এবং আয়নগুলিকে পৃথক করা হয় তাকে ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ বলে। কৃত্রিম বৃক্ক বা ডায়ালাইজার, আর্টিফিশিয়াল কিডনি। ডায়ালাইজার প্রকৃতপক্ষে একটি কৃত্রিম বৃক্ক বা বৃক্কের সমস্ত কাজ সম্পাদন করে থাকে। কৃত্রিমভাবে তৈরি এই যন্ত্রটি রক্ত থেকে ইউরিয়া, পটাশিয়াম এবং সালফেট লবণগুলিকে নির্গত করে দেহকে সুস্থ রাখে। ডায়ালিসিসের প্রকারভেদ। টাইপস অফ ডায়ালিসিস: হিমোডায়ালিসিস (HAEMODIALYSIS), পেরিটোনিয়াল ডায়ালিসিস, দুটো কলমে, একটাতে হিমোডায়ালিসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস, PERITONEAL ডায়ালিসিস, DIALYSIS, দুটো কলমে দেওয়া আছে। প্রথমটা হিমোডায়ালিসিস, রেনাল ফেলিওর রোগে হিমোডায়ালিসিস দ্বারা চিকিৎসা করা হয়। আর পেরিটোনিয়াল ডায়ালিসিস, এক্ষেত্রে কোনো শারীরবৃত্তীয় তরল যা রক্তের সঙ্গে আইসোটোনিক বা পেরিটোনিয়াল গহ্বরে ইনজেক্ট করা হয়। নেক্সট পয়েন্ট, কৃত্রিম যন্ত্র হলেও এটি প্রকৃত বৃক্কের মতো ক্রিয়া করে। আর এটাতে পেরিটোনিয়ালে লেখা আছে, রক্ত থেকে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডকে ডায়ালিসিটের মধ্যে ব্যাপিত করা হয়, পরে ওই ডায়ালিসেটকে অপসারিত করা হয়। পরের পয়েন্ট, হেপারিন রক্তে মিশিয়ে তঞ্চন রোধ করা হয়। হেপারিন রক্তে মিশিয়ে তঞ্চন রোধ করা হয়, মানে ক্লটিং হয় না। আর এটাতে পেরিটোনিয়াল গহ্বরের সঙ্গে দুটি থলিকে যুক্ত রাখা হয়। তারপরের পয়েন্ট, যতক্ষণ পর্যন্ত না সাম্যতা বজায় হয় ততক্ষণ রক্ত এবং ডায়ালাইজিং দ্রবণের মধ্যে আদান প্রদান ঘটে। পেরিটোনিয়ালের নিচে আছে, ওপরের থলিটিতে ডায়ালাইজার থাকে এবং নিচেরটিকে খালি রাখা হয়, যার মধ্যে বিপাকজাত দূষিত পদার্থগুলি সঞ্চিত হয়। লাস্ট পয়েন্ট, এই পদ্ধতি 6 থেকে 8 ঘন্টা করে সপ্তাহে 2 বার প্রয়োগ করা প্রয়োজন। আর পেরিটোনিয়ালের নিচে আছে, এই মেথডটি একটি নিরবচ্ছিন্ন পদ্ধতি।
পরের সাবহেডিং ডায়ালিসিসের সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ ডায়ালিসিস। 1. রক্তচাপ বৃদ্ধিজনিত রোগে ডায়ালিসিস করা যায় না। 2. দুটি পরপর ডায়ালিসিসের মাঝে ইউরেমিয়া লক্ষ্য করা যায়। 3 নম্বর, বারবার এই পদ্ধতির ফলে দেহে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায়। 4. বৃক্কজনিত রক্তাল্পতার ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। পৃষ্ঠা 213 এখানে শেষ হলো। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। আমি এই ফাইলটি শেষ করছি। এরপরে এই চ্যাপ্টারের মানে চ্যাপ্টার 9-এর অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর পড়ব পরের ফাইলে।